হিন্দু এক ছেলে ভালোবেসে ফেলে মুসলিম ঘরের এক মেয়েকে, আর এই কথা মেয়ের চাচাতো ভাই জানার পরই সে ওই ছেলেকে মারতে মরিয়া হয়ে ওঠে। কিন্তু এর পেছনে লুকিয়েছিল লোকটির অন্য মতলব, যেই রহস্য খুলবে গল্পের সাথে সাথে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। সিরিজের নাম তালমার রোমিও জুলিয়েট। শুরুতেই আমরা দেখি একটা ছেলেকে হসপিটালে কিছু টেস্ট করানো হচ্ছে। এবার এখান থেকে গল্প যায় 4 বছর আগে। সেখানে আমরা পাপাই এবং দীপ নামের 2 বন্ধুকে দেখি। অন্যদিকে আমরা সোমনাথ নামের আর একজন রাজনীতিবিদকে দেখি, যে গ্রামের বিভিন্ন রকমের সমস্যার সমাধান করে আর বিশেষ করে সব মানুষের হেল্প করে, যাতে করে সে সহজেই ভোট পেয়ে যায়। তো তারপরই আমরা একটা অনুষ্ঠানে রানা এবং জাহানারা নামের 2 জনকে দেখতে পাই। পরবর্তীতে আমরা তপন নামের একজনকে দেখি, যে একটা বন্দুক নিয়ে অনুশীলন করে দেখছিল যে তার নিশানা ঠিক আছে কিনা। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখি সিদ্দিকী নামের একজন লোক কিছু অবৈধ কাজ করছিল। কালো টাকা, সাদা টাকা, অদল বদল, তারপর ফেক আইডেন্টিটি, এইসব। অন্যদিকে আমরা মোস্তাক নামের একজন কুস্তিগিরকেও দেখি, যার কুস্তি খেলা দেখে তো সবাই অনেক ইমপ্রেস হয়ে যায় আর হাততালি দিতে থাকে। তো এরপরই আমরা আমাদের আজকের গল্পের নায়িকা জাহানারাকে দেখি। তার পরিবারের থেকে একটা স্কুটি উপহার দেওয়া হয়েছিল তাকে। জাহানারা তো এতে বেশ হ্যাপি ছিল, তবে তাকে এত খুশি দেখে তার বোন শাহিন খুবই রেগে যায়। তার এক রকমের হিংসে অনুভব হচ্ছিল। এরপর আমাদের গল্পের নায়ক রানাকে দেখানো হয়। সে তার বন্ধুদের সাথে কথা বলছিল। তখন দেখা যায় সেদিক দিয়েই জাহানারা যায়, আর তাকে দেখা মাত্রই রানা তো তার দিকেই তাকিয়ে থাকে। বোঝাই যাচ্ছিল সে জাহানারাকে অনেক পছন্দ করে। অন্যদিকে রানার বড় ভাই হচ্ছে সোমনাথ। সোমনাথ তার বাবা বাদলকে বলে ভাইকে কখনো বুঝিয়ে কিছুই হয়নি, সে সব সময় এই পাড়ার ছেলেদের সাথেই ঘুরে বেড়াতে থাকে। তখন বাদল বলে তাও তাকে বুঝিয়ে বলবে সে যেন কাজে মন দেয়, আর লিয়াকতের সাথে আজ ক্লাবে মাথা ঠান্ডা রাখবে। খবরদার উল্টোপাল্টা কিছু যেন না হয়। সোমনাথও তার বাবার কথা শুনে বেরিয়ে যায়। এবার আমরা লিয়াকতকে দেখি। তাকে একজন অফিসার এসে বলে এবার কিন্তু ইলেকশনে অনেক ভেজাল হবে, কারণ সোমনাথ পুরো দমে লেগে আছে। কিন্তু লিয়াকত তার কথায় খুব একটা পাত্তাই দেয় না। তো এখানে কাহিনীটা শুরুতে একটু এলোমেলো দেখাতে পারে, তবে আমি তা একটু ক্লিয়ার করে দিচ্ছি। এখানে মূলত গল্প চলবে 2 পরিবারের মধ্যে। তার মধ্যে রানার পরিবার হচ্ছে মজুমদার আর জাহানারার পরিবার হচ্ছে চৌধুরী। আর এই জাহানারা কিন্তু লিয়াকতেরই মেয়ে। অন্যদিকে সোমনাথ তাদের কেকের বেকারিতে গিয়ে বলে রানাকে বলবি বিকালে দোকানে থাকতে, আমার কথার যেন নড়চড় না হয়। তো বোঝাই যায় রানা এসব কাজ বাদ দিয়ে আশেপাশে ঘুরে বেড়াতে আর বন্ধুদের সাথে সময় কাটাতেই বেশি পছন্দ করে। তো এবার দেখা যায় আজ তালমার ফুটবল প্রতিযোগিতা আছে, আর সেখানেই রানা এসে অংশ নেয়, কারণ সে এখানকার খুব ফেমাস ফুটবলার। জাহানারাও তার স্কুল থেকে চলে আসে শুধুমাত্র রানার খেলা দেখতে। আর এখানেই বোঝা যায় তারা দুজন একে অপরের সাথে সম্পর্কে আছে। একদিকে রানার ফুটবল ম্যাচ চলছিল, অন্যদিকে চৌধুরী বাড়ি এবং মজুমদার বাড়ি লড়ছিল। মানে তারা একে অপরের জায়গা নিয়ে তর্ক বিতর্ক করতে থাকে, আর তাদের মধ্যে এই সমস্যা আর দ্বন্দ্ব অনেক বছর ধরে চলে আসছে। লিয়াকতের ভাতিজা মোস্তাক বলে এটা তাদের জমি, আর সোমনাথ বলে না এটা তাদের জমি। এই নিয়েই দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। একে অপরের দিকে তারা বন্দুকও তাক করে। ওইদিকে ফুটবল খেলায় অবশেষে জিতে যায় রানাদের দল। জাহানারা তো খুবই খুশি হয়। সে এসে বলতে থাকে আমি বাজি ধরেছিলাম, যদি হেরে যেতে তাহলে তো তোমার খবরই ছিল। রানা তখন বলে তো কত বাজি ধরেছিলে শুনি? জাহানারা জানায় কত না, বলো কিসের বাজি ধরেছি, রাতে ভিডিও কল দিব, তখনই বুঝতে পারবে কিসের বাজি। এবার দৃশ্য যায় 35 বছর আগে, যেখানে দেখা যায় একজন পুলিশ অফিসার বাদল নামের একটা ছেলেকে বলে বলতো এদের মধ্যে কে গুলি করেছে। তখনই সে একজনের দিকে ইশারা করে, আর আমরা একটু বুঝতে পারি সে যার দিকে ইশারা করেছে সেই হয়তো 35 বছর পরের লিয়াকত। বর্তমানে জাহানারা ফ্রেশ হতে হতে কথা বলে রানার সাথে, আর বাইরে আসার পরই তার বোন শাহিন বলে তুই কার সাথে কথা বলিস? শোন আমি কিন্তু সবই জানি। জাহানারা তখন জিজ্ঞেস করে কার সাথে বলতো? শাহিন তখন জাহানারা এবং রানার অক্ষর দিয়ে বানানো লকেট দেখায়। মানে সে জেনে গেছে রানা আর জাহানারার সম্পর্ক আছে এবং এখন হয়তো সে এটা নিয়ে তাকে ব্ল্যাকমেইল করবে। অন্যদিকে মোস্তাক তো লেগে আছে জমির পেছনে। সে যেভাবেই হোক সোমনাথের থেকে জমি নিয়েই ছাড়বে।
তো সোমনাথ যখন তার বেকারির ফ্যাক্টরিতে ছিল তখনই সেখানে একজন আসে আর জিজ্ঞেস করে, আপনি সোমনাথ তো? সোমনাথ বলে, হ্যাঁ আমি। এদিকে জাহানারা অপেক্ষা করছিল রানার জন্য। অন্যদিকে সোমনাথের পর বাইরে আসে আর সেখানে রাস্তা খারাপ দেখে কল করে এমপি ইমরানকে আর বলে, আপনি কবে রাস্তা ঠিক করবেন বলুন তো? ইমরান বলে, আমি তো ভেবেছি করব, আর দেখি টাকা আসুক আগে, তারপরই করে ফেলবো। সোমনাথ তখন বলে, আমি আপনাকে 7 মাস আগে চিঠি দিয়েছি, আর আপনি এখনো ভাবছেন? যাদের ভোট পেয়ে জিতলেন তাদের কথা তো ভাবতে পারতেন, তাই না? আর সামনে কিন্তু ভোট আসছে, তাই সময় খুব কম আপনার কাছে। যা করার খুব শীঘ্রই করে ফেলুন, না হলে আবার ভোট পাবেন কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এসব কথা শুনে ইমরান বলে, তুমি কি এখন আমাকে হুমকি দিচ্ছ? সোমনাথ তখন আর কিছুই বলে না, তার যা বলার ছিল সেটা বলা শেষ। অন্যদিকে জাহানারা রেগে মেগে চলে যাচ্ছিল, কারণ রানা আসতে দেরি করেছে। রানা তো এসেই জাহানারাকে বলে, এই নামো, আমি বলছি তো কেন দেরি হয়েছে, একবার আমার কথাটা তো শুনবে। জাহানারা বলে, কেন আবার? হয়তো কোনো মেয়ের সাথে ছিলে তাই দেরি হয়ে গেছে। রানা তখন বলে, আরে নেমে আসো তো, এরকম কিছুই তো করিনি আমি। তারপরই জাহানারা আসে আর রানা তাকে চকলেটের মতো কিছু একটা দিয়ে বলে, এটা আনতেই গিয়েছিলাম তোমার জন্য, তাই তো দেরি হয়ে গেল। তো তারপরই তারা দুজন সারা দিনই প্রেম করে বেড়ায়। আর একই সাথে আমাদেরকে সোমনাথ এবং তার স্ত্রী মৌসুমীর ভালোবাসাও দেখানো হয়। সোমনাথ তার স্ত্রীকে ভীষণ ভালোবাসে, সেই সাথে সে তার কাছের প্রতিটা মানুষেরই নিজের থেকে বেশি কেয়ার করে। এবার চলে আসে জাহানারার জন্মদিন, আর এই পার্টিতেই দেখা যায় রানা ওয়েটার হিসেবে আসে। এখানে আমরা একটা বিষয় জানতে পারি যে শাহিনও আসলে রানাকে নিজের করতে চায়, হয়তোবা সেটা জাহানারার প্রতি জেদ বা হিংসে থেকেই হবে, তবে সে এটাকে নিজের ভালোবাসারই নাম দিয়ে রেখেছে। তো রানা তো পার্টিতে এসেই জাহানারাকেই দেখে যাচ্ছিল। এখানেও লুকিয়ে লুকিয়ে তাদের প্রেম ঠিকই চলে। তখনই শাহিন এসে রানাকে বলে, রানাদা, দিদি তোমাকে ছাদে যেতে বলেছে, ওই দিকের পেছনেই সিঁড়ি আছে, ওটা দিয়ে উপরে যাবে আর ওটা দিয়ে কিন্তু নিচে আসতে হয়, তাই তাড়াতাড়ি যাও, দিদি অপেক্ষা করছে। রানাও তার কথা মতো চলে যায় ছাদের দিকে। তবে শাহিনকে দেখেই বোঝা যায় সে কিছু তো একটা গন্ডগোল করবেই এবার। আর সত্যিই তাই হয়। রানা ছাদে এসে দেখে সেখানে তো জাহানারা নয়, বরং মোস্তাক বসে আছে। মোস্তাক রানাকে দেখেই বলে, কি ব্যাপার? মজুমদার বাড়ির ছেলে রানা মজুমদার চৌধুরী বাড়ির মেয়ের জন্মদিনে ক্যাটারিং এর কাজ করছে। এটা শুনে সোমনাথ নিশ্চয়ই খুব বেশি খুশি হবে। এবার আমরা 1 বছর আগের দৃশ্য দেখি, যেখানে দেখা যায় সোমনাথকে মোস্তাক খামোখা রাগিয়ে দিচ্ছিল। সোমনাথ বলে, কি বলতে চাস? আমার ফেস টু ফেস বলতো। মোস্তাক বলে, তুই অন্যের জিনিস খুব ভালো করে হজম করতে পারিস, তাই না? এটা শুনে সোমনাথ বলে, কিসের অন্যের জিনিস? এটা আমাদের জমি, আর এটা আজ না হয় কাল ফয়সালা হবেই হবে। তার থেকে ভালো হয় এখনই দিয়ে দে। মোস্তাক বলে, না দিব না। আর সে সোমনাথকে ধাক্কা দিয়ে বলে, তোর কথা আমি একটুও পাত্তা দিয়ে চলি না। এবার তো সোমনাথের মা বাবার উপর গালিগালাজ দিয়ে কথা বলে মোস্তাক। তাই সোমনাথ আর তার রাগ আটকে রাখতে পারে না এবং মোস্তাককে এক থাপ্পড় দিয়ে চলে যায়। তো বর্তমানে মোস্তাক আগে অনেক ভয় দেখিয়ে কথা বলে নানাকে, তারপরই কল করে সোমনাথকে আর বলে, মনে হয় ভাইয়ের ঠিক মতো খেয়াল রাখিস না, তাই তো সে আমাদের এখানে চোরের মতো এসেছে। খাবার ভালো হয়েছে খেতে, তাই মনে হয় খেতে চলে এসেছে। তোর জন্যও কিছু খাবার পাঠিয়ে দিব নাকি? যাই হোক, খেয়াল রাখিস নিজের ভাইয়ের। সোমনাথ তো এটা শুনেই বাইক নিয়ে চলে আসে মোস্তাকের বাড়ি। তবে সে আসার আগেই রানারা পালিয়ে চলে যায়, তাই সোমনাথ আর মোস্তাকের সাথে দেখা করে না। এদিকে জাহানারা রেগে মেগে ভয়েস মেসেজ দেয় রানাকে আর গালি দিয়ে বলে, আমি এত অপেক্ষা করেছি কিন্তু তুমি আসলে না আমার জন্মদিনে। তোমার ওই শয়তান বন্ধুদের সাথেই ছিলে, তাই না? থাকো তাদেরকে নিয়েই, আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবে না। এবার রাতের বেলা সোমনাথ আর তার বন্ধু তপন বসে কথা বলতে। সোমনাথ তো খুব ইমোশনাল হয়েছিল। সে তাদের স্কুল জীবনের কথা তোলে এই সময়, তারপর বর্তমানের কথা বলে। তপন তখন বলে, কি হয়েছে তোর? এইভাবে কথা বলছিস কেন? সোমনাথ তখন আর নিজের কান্না আটকে রাখতে পারে না। সে কেঁদে কেঁদে বলে, ভাই, আমি আর পারছি না এইসব নিতে, আমি আর পারবো না কিছু করতে। হয়তো এবার আমি সব ছেড়ে দিব, আমার দ্বারা সম্ভব হচ্ছে না আর। তপন তখন বলে, আরে চুপ কর, সব ঠিক হয়ে যাবে। তুই এইভাবে কেন ভেঙে পড়ছিস? সব ঠিক হয়ে যাবে দেখিস। সোমনাথ তখন বলে, না রে, আর কিছুই ঠিক হবে না, সব শেষ, আমি জানি।
আর কিচ্ছু ভালো হওয়ার নেই। এবার একদিকে তার ভাই কাঁদে জাহানারার জন্য, তো আর একদিকে সোমনাথও অনেক কিছু নিয়ে খুব কষ্টের মধ্যে ছিল। সোমনাথ বাইরে থেকে শক্ত থাকলেও ভেতর থেকে সে খুব নরম, আর নিজের মানুষ নিয়েই সে সবসময় চিন্তা করে। তাই হয়তো এবার সে রানাকে নিয়ে চিন্তায় পড়েছে। তখন মৌসুমী সোমনাথকে এইভাবে মনমরা থাকতে দেখে বলে, কি হয়েছে তোমার? সোমনাথ বলে, কিচ্ছু না। তো সোমনাথ যাওয়ার সময় তার বাবা বাদল বলে, রানা যে বাড়ি আসছে না এটা কি জানো? তাহলে কিছু করছো না কেন? সোমনাথ তখন বলে, না আমি কেন ভাববো, ভাই আসছে না তাতে তো কিচ্ছু আটকে নেই। বাদল তখন বলে, তাকে ফিরিয়ে আনার চেষ্টা করো, আমি বলছি। কিন্তু সোমনাথ কিছু না শুনেই চলে যায়। বাদল তখন মৌসুমীকে বলে, একটা সময় ছিল যখন আমি আর তোমার শাশুড়ি মা সোমনাথ এবং রানাকে আলাদা করতে পারতাম না। সোমনাথ সব সময় রানার সাথে চিপকে থাকতো। এই যে তাদের একসাথের ছবি দেখো, কত মিল ছিল তাদের মধ্যে। কিন্তু এখন কেন যেন সবকিছু কেমন হয়ে গেছে। তবে তুমি একটু দেখো তো কিছু করতে পারো কিনা, তাদেরকে আবারও আগের মতো করা যায় কিনা। অন্যদিকে জাহানারাকে অনেক কিছু বলেও আর রানা আনতে পারেনি। সে এবার অনেক রাগ করেছে। এরপরই রানার সাথে দেখা করতে আসে শাহিন। সে বলে, দিদির তো বিয়ে ঠিক হয়েছে, আর সে তার বিয়েতে খুব খুশিও। এবার তো তুমি ভুলে যাও দিদিকে, সে আর আগের মতো নেই। তোমার জন্য ভালো কেউ একজন অপেক্ষা করছে, যে তোমাকে খুব ভালোবাসে, শুধু সে বলতে পারছে না। তো এইসব বলে সে রানার কাছে সুযোগ নিতে চায়, কিন্তু রানা এক মিনিটও তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। কারণ সে যে জাহানারাকে খুব ভালোবাসে। এরপরই দেখা যায় স্কুলে আসে জাহানারা। তবে সেখানে রানাকে তার বন্ধু পাপাই বলে, আরে জাহানারাকে রিপ্লেস করে দে ভাই, অন্য কাউকে দিয়ে। কিন্তু এই কথায় রানা খুব রেগে যায়, আর পাপাইকে মারধর করে বলে, জাহানারা আমার জীবন, আর তাকে বদলানোর কথা কখনো আর মুখে আনবি না। এই কথা আর একবার বললে আমি তোকে দুনিয়া থেকেই বদলে দিব। পাপাই প্রথমবার তার বন্ধুর হাতে এইভাবে মার খেয়ে খুব কষ্ট পায়। সে ভাবতেই পারেনি রানা একটা মেয়ের জন্য তার সাথে এই রকম আচরণ করবে। এদিকে রানাকে একটা জায়গায় ডেকে আনে মৌসুমী। রানা তাকে বলে, আমার তো কোনো মুখ নেই বৌদি, দাদার সামনে দাঁড়ানোর, আমি কি করে যাব বলো তো? মৌসুমী বলে, হ্যাঁ সেটা তো বুঝেছি, কিন্তু এইভাবে বাড়ি না গিয়েও তো তুমি সবাইকে কষ্ট দিচ্ছ তাই না? রানা তখন বলে, কাছে যেতে ভয় করে বৌদি। মৌসুমী তখন তাকে বলে, দাদাকে এত ভয় পাও কেন? দাদা কি বাঘ নাকি? রানা তখন বলে, আমি তার দিকে তাকাতে পারবো না যে। মৌসুমী তখন তাকে বলতে থাকে যে তাহলে মাথা নত করে থাকবে। তো এটা শোনার পর রানা জিজ্ঞেস করে, আচ্ছা বৌদি, বাবা কিছু বলেননি? এর উত্তরে মৌসুমী বলে, সেটা তোমাকে বলা যাবে না, এটা আমার আর বাবার মধ্যকার কথা। ভুল তো তুমি করেছো, কিন্তু সেটার সমাধান করতে হলে বাড়ি চলে আসো। এইভাবে বাইরে বাইরে ঘুরে কিছুই হবে না, আমি তোমার দাদাকেও বুঝিয়ে বলবো। নাও এবার খেয়ে নাও। রানা বলে, দাদা খেয়ে গেছেন আজ? মৌসুমী তার কথায় হাসে, কারণ দুই ভাইয়ের মধ্যে এখনো অফুরন্ত ভালোবাসা আছে, শুধু একে অপরের সাথে তা প্রকাশ করতে পারে না। মৌসুমী এবার রানাকে তাদের দুই ভাইয়ের ছোটবেলার ছবি দেখায়। ছবিটা দেখা মাত্রই রানা কান্না করতে শুরু করে, কারণ সে যে তার ভাইকে আজও অনেক ভালোবাসে। তবে সময়ের সাথে সাথে তাদের মধ্যে আজ অনেকটা দূরত্ব চলে এসেছে। তো রাতে সোমনাথ মৌসুমীকে রেগে মেগে বলে যে ভাইয়ের নামে থানায় রিপোর্ট করা হয়েছে জানো, আমাকে সেখান থেকেই ফিরতে হলো। এখন আমি আর ভাইয়ের ব্যাপারে কথাই বলতে চাই না। অন্যদিকে পরদিন রানা রেল লাইনের মধ্যে শুয়ে পড়ে। দীপ সাথে সাথে পাপাইকে কল করে আর বলতে থাকে, আরে ভাই, রানা বলছে জাহানারা না আসলে সে নাকি আজ মরেই যাবে ট্রেনের নিচে পড়ে। প্লিজ তুই কিছু কর, আর জাহানারাকে যেভাবেই পারিস নিয়ে আয়। পাপাই এরপর জাহানারার বাড়ির একজনকে কল করে জাহানারাকে নিয়ে আসে। পরে জাহানারা পাপাইয়ের বাইকে উঠে চলে আসে আর বলে, সব দোষ তোদের, তোরা আমাকে বললি না কেন? জন্মদিনের রাতে রানা ধরা পড়েছিল, আমি তাকে আরো ভুল বুঝে এতদিন রেগেছিলাম, তার সাথে কোনো যোগাযোগও করিনি। পাপাই তখন বলে, অনেক চেষ্টা করেছি, তুমি তো কথাই শুনলে না। জাহানারা তখন বলে, এবার তাড়াতাড়ি গাড়ি চালা, আমাদেরকে পৌঁছাতে হবে। ওইদিকে দীপ অনেক বোঝায় রানাকে ওঠার জন্য, কিন্তু রানা তো উঠবেই না। হয় আজ সে মরবে, আর না হয় জাহানারা ফিরবে। দীপ বলে, আচ্ছা যা, তুই যেহেতু মরবি তাহলে আমিও মরবো। এবার দীপও তার সাথে শুয়ে পড়ে। ওইদিকে পাপাইয়ের বাইক নষ্ট হয়ে যায়, সেটা অর্ধেক পথে এসে আর চলছিল না। জাহানারা তো অনেক অস্থির হয়ে যায়, তাই একজন সাইকেল ম্যানকে মেরে তার থেকে সাইকেলই নিয়ে নেয়।
এদের দেখে বোঝাই যায় এরা একে অপরকে পাগলের মতো ভালোবাসে। তো সে এবার রানার কাছে এসে তাকে একটা থাপ্পড় দিয়ে বলে, যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো, একবারও চিন্তা করেছো? অন্যদিকে মোস্তাক, পাপাই আর রানার বন্ধু টান্টুর কাছে আসে। এসেই তাকে একটু একটু হুমকি দিয়ে যায়। ওইদিকে জাহানারা আর রানা তাদের প্রাইভেট টাইম কাটাতে ইরফানের মাংসের ঘরে যায়। আর সেখানেই চলে আসে মোস্তাক আর বলে, দেখি কেমন মাংস আছে। একটুর জন্যই জাহানারা আর রানা ধরা পড়ে যেত। তবে তখনই সিদ্দিকে এসে বলে, মাংস রেখে আগে চলো মাঠে, সেখানে কিছু গন্ডগোল হয়েছে। তো মোস্তাক আজ কুস্তি খেলা শেষে জান নামের কারো সাথে কলে কথা বলে। তবে এই জানটাকে তা কিন্তু খুবই মারাত্মক রকমের একটা রহস্য। আর এই রহস্য যখন উন্মোচন হবে তখন আপনারাও শকড হয়ে যাবেন। তো অন্যদিকে রানা রাতের বেলা বাড়ি ফিরে আসে। তখন তার বাবা বাদল বলে, এতদিন বাড়ি আসলে না কেন? কিন্তু এর উত্তরে রানা কিছুই বলে না। তখন তার বাবা বলতে থাকে, আমি একটা প্রশ্ন করছি, উত্তর দিচ্ছ না কেন? রানা তখনও চুপ। এসব দেখে বাদল বলতে থাকে, এটা কিন্তু একটা বাড়ি, এখানে তোমার আপনজন থাকে। আর তুমি কি জানো, তোমার জন্য এখন বাইরে মুখ দেখানোই যাচ্ছে না, কারণ তুমি মানুষ পটানোর কাজ করছো। ভাবছো আমি কোনো খবর পাই না? তোমার দাদা রক্ত দিয়ে এই ব্যবসা দাঁড় করিয়েছে, আর তুমি কিনা এইসব করে যাচ্ছ। তখন রানা তার বাবাকে জড়িয়ে ধরে, সাথে সাথেই তার বাবার রাগ গলে যায়। তখন সে বলে, যাও খেয়ে নাও। তখন মৌসুমী বলে, যাও আগে তুমি স্নান করে আসো, আমি খাবার দিচ্ছি। সোমনাথও খুব খুশি ছিল তার ভাই ফিরে এসেছে দেখে, তাই সে মদ নিয়ে আসে। আর এই দুই ভাই আজ রাতে বেশ এনজয় করে। সেই সময় জাহানারা ভয়েস মেসেজ করে বলে, কাল প্রথম দোলে আমার থেকেই রং মাখবে, মনে থাকে যেন। তো এই দোলের দিন তারা দুজন তো অনেক আনন্দ করে, কিন্তু এই দিনই তাদের দুজনকে একসাথে দেখে নেয় লিয়াকত এবং মোস্তাক। মোস্তাক দেখেই তো রেগে যায়, তাই সে যাচ্ছিল হাঙ্গামা করতে, কিন্তু লিয়াকত তাকে আটকে দেয় আর বলে, তুমি ভেতরেই থাকো, আমি দেখছি ব্যাপারটা। লিয়াকত এসে তখন জাহানারাকে খুব স্বাভাবিকভাবেই ডাকে আর বলে, আয় মা, বুকে আয়, তোর মা আজ থাকলে তোকে দোয়া দিত, আর তোর পছন্দ মানেই তো আমার পছন্দ। তো প্রথমে জাহানারা ভয় পেলেও তার বাবার কাছ থেকে এই সব কথা শুনে সে খুশি হয়ে যায়। তো তার বাবা তাকে বলে, আমরা বাড়ি গিয়ে বাকি কথা বলবো, ঠিক আছে? এরপরই তাকে গাড়িতে উঠতে বলে। তখনই সেখানে বাদল আর সোমনাথ আসে। বাদলকে লিয়াকত রং দিয়ে দোলের শুভেচ্ছা জানায়। পরে রানাকে বলে, শোনো রানা বাবু, আমার মেয়ে হচ্ছে ঈদের চাঁদ, তাই তার গায়ে যেন কোনো দাগ না লাগে সেটা আমি দেখব। আর তুমি কি করবে বলো তো? তুমি শুধু দূর থেকে দাঁড়িয়ে দেখেই যাবে, এর বেশি কিছু না, বুঝলে? এই কথা বলেই লিয়াকত চলে যায়। এরপর গাড়িতে উঠে সে জাহানারাকে বলে, চিন্তা করিস না, আমি রানাকে বলেছি কাল আমাদের বাড়িতে কথা বলতে আসতে। জাহানারা তো এই কথা শুনেই খুব বেশি খুশি হয়ে যায়। পরে সোমনাথ রানাকে নিয়ে চলে যায় বাড়িতে। এদিকে রাতের বেলা লিয়াকত মোস্তাককে বলে, ইমরান সাহেবকে কল করে বলে দাও দাওয়াত আছে, জাহানারার বিয়েটা ঠিক করতে হবে, সময় নষ্ট করলে চলবে না। মোস্তাক এরপর জাহানারাকে এসে বলে, পরের সপ্তাহে হুমায়ুনের বাড়ির লোক আসবে, তাই শাড়ি পাঠিয়ে দিব, পরে চলে আসবে। আর তোমার বিয়ে হচ্ছে, তাই নিজের আবেগটাকে এবার নিয়ন্ত্রণে আনো। এই কথায় তো জাহানারা মোস্তাককে গালিগালাজ করতে থাকে। ওইদিকে মৌসুমী এসে রানাকে দেখে যে মন খারাপ করে বসে আছে, তাই মৌসুমী তাকে বলে, খেয়ে নাও ভাই। রানা বলে, ইচ্ছে নেই বৌদি, নিয়ে যাও খাবার। এরপর মৌসুমী তাকে বলতে থাকে, দেখো আমি একজনকে জানি যে আমাকে পাগলের মতো ভালোবাসে, এখনো যদি আমি তাকে বলি তাহলে আমার জন্য লড়াই করে চাঁদ এনে দিতে পারবে। আমাকে সে এতই ভালোবাসে যে আমার জন্য মরতেও পারবে। ভালোবাসলে আসলে দায়িত্ব নিতে জানতে হয়। এসব শুনে রানা বলে, আমি দাদার মতো না। মৌসুমী বলে, সেই একটা মানুষ একা লড়াই করে যাচ্ছে। পুরুষ মানুষ ঘরে কান্না করলে সময় তাদেরকে মাফ করে না, সময় তো চলেই যায়, তাই না? তাই উঠে লড়াই করো, পারলে পালিয়ে যাও। এটা শুনে রানা অবাক হয়ে বলে, পালিয়ে যাব? মৌসুমী বলে, তাহলে ভালোবাসার মানুষকে আজীবন অন্য কারো সাথে দেখতে পারবে। এদিকে হুমায়ুনের ফ্যামিলি চলে আসে জাহানারাদের বাড়ি। তবে হুমায়ুন জানিয়েছে সে জাহানারাকে বিয়ে করতে চায় না। লিয়াকত তখন বলে, দেখুন আমার মেয়ে একটা ভুল করে ফেলেছে। তখন মোস্তাক বলে, আচ্ছা হুমায়ুন রাজি না কেন? হুমায়ুনের বাবা তখন জানায়, আমার ছেলে রাজি না কারণ সে বলেছে জাহানারা অন্যের এটো, তাই আর কি। অর্থাৎ তারা জেনে গেছে যে জাহানারার আর এক জায়গায় সম্পর্ক ছিল। তো সে বলতে থাকে, আপনারা চিন্তা করবেন না,
আমি আমার ছেলেকে মানিয়ে নিব, সমস্যা নেই। মোস্তাক তো কিছুক্ষণ পর রেগে মেগে বলে, সে ঠিক আছে, কিন্তু মাথায় রাখবেন হুমায়ুন যেন জাহানারাকে আর কখনো ওই শব্দটা না বলে। যদি বলে তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যেতে পারে। তো আজ রাতে জাহানারাকে পালিয়ে নিয়ে যাওয়ার সমস্ত পরিকল্পনা করে পাপাইরা মিলে। তখনই শাহিন এসে রুমে দেখে জাহানারা নেই, তাই সে বুঝতে পারে নিশ্চিত সে পালিয়ে যাচ্ছে। অন্যদিকে জান কল করে মোস্তাককে। মোস্তাক কল ধরেই স্মাইল করে, অর্থাৎ কিছু খবর সে পেয়ে গেছে। এদিকে জাহানারাকে নিয়ে পালায় রানা। তবে পাপাই তো বাইক স্টার্ট করতে পারছিল না। বেচারা বাইক স্টার্ট করতে এতই দেরি করে যে তার প্রাণটাই চলে যায়। পেছন থেকে এসে ঠাস করে গুলি মেরে দেয় মোস্তাক, আর পাপাই সেখানেই মারা যায়। বন্ধুর জন্য বন্ধুর জানটাই চলে গেল। রানাদের উপরও গুলি ছোড়ে মোস্তাক, তাই তারা আর অপেক্ষা না করে সেখান থেকে পালিয়ে যায়। তারপরে মোস্তাক কল করে জানকে, আর তাকে বলে, জান আই লাভ ইউ। দুইটা খবর আছে, একটা ভালো আর আরেকটা খারাপ। কোনটা আগে শুনবে? জান বলে, আগে খারাপটাই বলো। মোস্তাক তখন বলে, জাহানারাকে নিয়ে পালিয়ে গিয়েছে। জান তখন জিজ্ঞেস করে, আর ভালো খবর? মোস্তাক বলে, আজ থেকে তোমার আর আমার বদলা নেওয়ার দিন শুরু হলো। এই কথাটা বলতে গিয়ে মোস্তাকের চোখে পানি চলে আসে, যেন সে খুব বড় একটা কষ্টের মধ্য দিয়ে গিয়েছে ওই মজুমদারদের জন্য। তো এবার আমরা এই জানের রহস্যটা উন্মোচন হতে দেখি। আসলে এটা তো সোমনাথের ভালোবাসার স্ত্রী আর রানার সবচেয়ে প্রিয় বৌদি মৌসুমী। আর মৌসুমীর চোখে মুখেও প্রতিশোধের আগুন স্পষ্ট। এখন আমরা 7 বছর আগের দৃশ্য দেখতে পাই, যেখানে মোস্তাক আসে মৌসুমীকে শেষ বিদায় জানাতে। দেখা যায় আজ মৌসুমীর গায়ে হলুদ, তারপর বিয়ে। মোস্তাক তাকে অনেক কথা বলে যে মজুমদারদের জন্য আমরা এক হতে পারলাম না। তুমি আমাকে বলেছিলে পালিয়ে যেতে, কিন্তু আমি যাইনি, কারণ তারা কেউ না কেউ আসতোই আমাকে খুঁজতে। আমাকে জবাব দিতে হতো, আর মোস্তাক কাউকে জবাব দেয় না, বরং জবাব নেয়। আর আমি এবার মজুমদারদেরকে ছাড়বো না। মৌসুমী বলে, তুমি কান্না করো না, তুমি আমাকে জান বলে ডাকো তো, তাই না? তাহলে তোমার জান আমার কাছে থাকলো, আর এটা আজীবন থাকবে। কেউ আমাকে আর তোমাকে মন থেকে আলাদা করতেই পারবে না। মোস্তাক তখন বলে, আমি ওই মজুমদারদের থেকে একদিন না একদিন বদলা নিয়েই ছাড়বো, আমাদের আলাদা হওয়ার বদলা। এবার দেখা যায় যখন যখন কোনো ঝামেলা হয়েছে সেই সবগুলো করিয়েছে এই মৌসুমী। যেমন সেদিন রানাকে ধরার বিষয়েও মৌসুমী বলেছিল মোস্তাককে, সে সবার আড়ালে নিজেকে ভালো বানিয়ে রেখেছে, যাতে করে সুন্দর করে সে ধ্বংস করতে পারে এই মজুমদারদেরকে। এবার সে জাহানারা এবং রানাকে আলাদা করে তার বদলা সম্পূর্ণ করবে। আসলে একে তো মোস্তাক ছিল মুসলিম আর মৌসুমী ছিল হিন্দু। তাদের দুই পরিবারও তাদের সম্পর্ক মেনে নিত না। আর সোমনাথ যেহেতু পলিটিক্যালি অনেক বেশি ক্ষমতাবান, তাই তারা যখন মৌসুমীর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে তখন তো মৌসুমীদের ফ্যামিলি এমনিতেই রাজি হয়ে যায়। তাই মৌসুমী সেখানে আর কিচ্ছু বলতে পারেনি, তাকে বাধ্য হয়ে সোমনাথকে বিয়ে করতে হয়। আর মোস্তাকের পক্ষেও তখন তো পালিয়ে যাওয়া সম্ভব ছিল না। আর এমনিতেই সোমনাথ আর মোস্তাকদের পরিবারের মধ্যে তো আগে থেকেই দ্বন্দ্ব ছিল, তাই যখন সেই সোমনাথই আবার মোস্তাকের ভালোবাসার মানুষকে বিয়ে করতে চায় তখনই মোস্তাক আরো রেগে যায়। তবে এখানে তো সোমনাথ কিছুই জানতো না। সে যদি জানতো তাহলে অবশ্যই এমন কিছুই করতো না। এখানে মৌসুমী এবং মোস্তাক না পেরেছে তাদের পরিবারকে বলতে, না পেরেছে পালিয়ে যেতে। মাঝখান দিয়ে তারা দুজন এক হতে না পারায় সোমনাথকেই দোষী ভেবে নিয়েছে। অন্যদিকে রানা খুব কান্না করছিল পাপাইয়ের জন্য। সোমনাথ বলে, এটা কান্না করার সময় না, তোকে নিজেকে সামলাতে হবে, না হলে এত কিছু করেও কোনো লাভ হবে না রানা। রানা তখন বলে, পাপাই আমার জন্য মারা গেল, আমি তার মৃত্যুর জন্য দায়ী। আমি নিজেকে কিভাবে মাফ করব? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি কিভাবে এত বড় পাপ করে ফেলেছি। কিন্তু তারা তাকে মিথ্যা বলে যে পাপাই হসপিটালে আছে, ঠিক আছে। অন্যদিকে পাপাইয়ের লাশ বাড়ি পাঠানোর ব্যবস্থা করতে বলে বাদল, অর্থাৎ সে সত্যি সত্যি মারা গেছে। এদিকে লিয়াকতকে মোস্তাক বলে, চিন্তা করো না চাচা, আমি ঠিকই এদের ধরে নিব, গ্রামের বাইরে যেতেই দিব না। লিয়াকত বলতে থাকে, গ্রামের সবাইকে খবর দিয়ে দে, তাদেরকে ধরতেই হবে। মোস্তাক বলে, এটাই তো চাই না, বদনাম হয়ে যাবে এতে, আর আমরা এটা চাই না। আমরা তাদেরকে ধরবো, কিন্তু আমাদের বদনাম করব না। এদিকে জাহানারা সোমনাথকে বলে, আমরা পালাবো কেন? আমরা কি কোনো দোষ করেছি? আমি কোথাও যাব না।
কারণ মোস্তাকের লোকেদের হাত অনেক দূর পর্যন্ত, তারা আমাদেরকে ঠিক ধরেই নিবে। সোমনাথ তখন বলে, আরে এত কিছু ভেবো না তো, তোমরা একটু কিছুদিন লুকিয়ে থাকো, তারপর আমি সব সামলে ফিরিয়ে আনবো তোমাদের। জাহানারা তখন কাঁদতে শুরু করে। পরে সোমনাথ তাকে গাড়িতে ওঠায় আর রানাকে বলে, ভাই চিন্তা করিস না, আমি তোকে নিতে আসবো, ভালো করে যা, খুব জলদি ফিরিয়ে আনবো তোদের। অন্যদিকে মোস্তাক আর সিদ্দিকি পুলিশকে ডেকে বলে, আমাদের সাথে চলো, রানা জাহানারাকে নিয়ে পালিয়ে গেছে, তাই তাদেরকে এবার ধরে আনতে হবে। সিদ্দিকি বলে, আমরা চাচাকে কথা দিয়েছি জাহানারাকে সকালের মধ্যেই ফিরিয়ে আনবো, তাই তাড়াতাড়ি চলো। তো তারা এবার খুঁজতে বেরিয়ে পড়ে রানা আর জাহানারাকে। আর অন্যদিকে লিয়াকত একটা গল্প বলে যে প্রতিটা মানুষের জীবনেই মৃত্যু অনিবার্য সত্য, তাই মৃত্যুর প্রতি ভয় পাওয়াটা ভালো। তার জানা উচিত যে সে মরতে চলেছে। একবার একটা খরগোশ ভেবেছিল তার গর্তে সে একেবারে সেফ, কিন্তু সে ভুলে গিয়েছিল ওই গর্তটা তো আসলে অন্য কারো। একদিন সেই অন্ধকার গর্তের মধ্যেই দেখলো একজোড়া চোখ জ্বলছে আর নিভছে। তো এই গল্পের মাধ্যমে সে মৌসুমী এবং সোমনাথকে বোঝায়, আর মৃত্যুর কথা বলতে রানাকে বোঝায়। তার মানে সে অনেক কিছুই জানে। এদিকে রানা জাহানারাকে পায় না মোস্তাক। পুলিশ বলে, এইভাবে এদেরকে না খুঁজে বরং চলো আমরা মজুমদারদের জিজ্ঞেস করি, তাহলে এই সব সত্যিটা বেরিয়ে আসবে। তবে সেখানে মোস্তাক জাহানারার পায়েল পায়, আর এবার তার মনে পড়ে এদিক দিয়েই একটা অ্যাম্বুলেন্স গিয়েছে, আর সেটাতেই হয়তো জাহানারা গেছে। অন্যদিকে বাদল কল করে ইমরানকে আর বলে, আপনি যে বাড়িতে দাওয়াত খেতে যান ওই বাড়িতেই একটা মার্ডার হয়েছে, আর এই গ্রামের মানুষ তো জানেন, কিছু না বুঝেই কত কথা রটিয়ে ফেলে। ইমরান বলে, আমাকে ভয় দেখাচ্ছ? বাদল বলে, এবার আপনার সময় খারাপ হতে চলেছে, তাই তৈরি হয়ে থাকুন ইমরান সাহেব। অন্যদিকে অ্যাম্বুলেন্স ড্রাইভারকে এসে জিজ্ঞেস করে মোস্তাকরা জানতে পারে জাহানারা এবং রানাকে একটা ঘাটে নামিয়ে এসেছে সে। তো রানা আর জাহানারা ততক্ষণে নদী পার হচ্ছিল। জাহানারা রানাকে বলে, আচ্ছা কাউকে পেতে হলে কাউকে ছাড়তে হয় কেন? আমরা তো এরকম কিচ্ছু চাইনি। রানা তখন কেঁদে বলে, পাপাই, আমার পাপাই, আমরা তিনজন মিলে কত মজা করেছি। সে বলেছিল আমার বিয়েতে থাকবে, কারণ তাকে এনজয় করতে হবে, তো সেজন্য সেদিন সে অনেক মদ খাবে, আমরা এক হব সেই খুশিতে। কিন্তু আজ কি হলো আমি কিচ্ছু মেলাতে পারছি না। কয়েক মুহূর্তের ব্যবধানে সব তছনছ হয়ে গেছে। তো এদিকে পাপায়ের লাশ দাফন করার কাজ শুরু হয়। অন্যদিকে রানা আর জাহানারাকে মাঝির কাছে এসেও পায় না মোস্তাক। তখনই মৌসুমী মেসেজ করে বলে, সোমনাথ রানা কেউই বাড়িতে নেই, তাদের মোবাইলও বন্ধ দেখাচ্ছে, আমি দেখছি তারা কোথায়, তারপর তোমাকে জানাবো, ধৈর্য রাখো। অন্যদিকে দেখা যায় রানা আর জাহানারা বাসে করে কোথাও যাচ্ছে। জাহানারা তখন মুখ থেকে ওড়না সরাতে যায়, তবে রানা বলে, আরেকটু রাখো, এই জায়গাটা ক্রস করে নেই। এদিকে মোস্তাকরা এবার জলপাইগুড়ি বাস স্টেশনে যাচ্ছে তাদেরকে খুঁজতে। অন্যদিকে সোমনাথ বাড়ি আসার পরই বাদল বলে, কোথায় ছিলে সারা রাত? সোমনাথ বলে, আমার কাজ ছিল বেকারিতে। বাদল তখন বলে, তো রানা কোথায়? সোমনাথ সেই সময় মিথ্যা বলে যে দেখো গিয়ে কোথাও হয়তো মদ খেয়ে পড়ে আছে। সেই সময় মৌসুমী এসে জিজ্ঞেস করে, তোমার মোবাইল অফ কেন ছিল? সোমনাথ কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। এদিকে রানা আর জাহানারা বাস থেকে নেমে একটা গাড়িতে ওঠে, কারণ তপন তাদেরকে আগেই বলে দিয়েছিল তাদের জন্য গাড়ি অপেক্ষা করবে, আর এই গাড়ি তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দেবে। তো সেই মতোই তারা দুজন উঠে পড়ে। এবার সেখানে আসে মোস্তাক আর সিদ্দিকি। তারা এসেই সিসি ক্যামেরা চেক করতে বসে। অন্যদিকে সোমনাথকে বাদল বলে, আমি জানি তুমি কি করেছো, যে কাজ করতে পারো না সেটা কেন করতে গেলে, বলো রানা কোথায় আছে এখন? সোমনাথ বলে, এই মুহূর্তে সে কোথায় আমি সেটা জানি না। মৌসুমী বলে, তুমি মোবাইল অন করে রাখো, ভাইয়ের কল আসতে পারে তো। তখনই কল করে তপন, আর কিছু জানাতে চাইছিল সে। এদিকে দেখা যায় জাহানারারা চলে আসে পাহাড়ের একটা জায়গায়। সেখানে তপন তাদের থাকার জন্য একটা বাড়ির ব্যবস্থা করে রেখেছে। জাহানারা তো দৌড়ে পাহাড়ে উঠে যায় আর বলতে থাকে, আমি আগে কখনো পাহাড় দেখিনি, আমার খুব ভালো লাগছে। রানা বলে, আমিও তো দেখিনি। তো এখানে তারা বেশ আনন্দই করতে থাকে। জাহানারা বলে, আমরা পাহাড়ের এত কাছে থাকতাম কিন্তু কখনো আসা হয়নি, কাল কোথায় ছিলাম আর আজ কোথায় আছি দেখো। রানা তখন জিজ্ঞেস করে, তুমি খুশি তো? জাহানারা বলে, হ্যাঁ অনেক খুশি। মা বলতো পাহাড়ে নাকি ঝর্ণা আছে। রানা বলে, হ্যাঁ আছে তো। জাহানারা তখন তাকে বলে, আচ্ছা আমাকে সেই ঝর্ণা দেখাতে নিয়ে যাবে? রানা বলে, হ্যাঁ যাব, চলো। এরপরই তারা দুজন মিলে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত একসাথে কাটায়। এদিকে মোস্তাককে মৌসুমী বলে,
আমরা একটা ভুলের জন্য এক ছাদের নিচে থাকতে পারিনি, অন্তত তারা তো পারছে। মোস্তাক তখন বলে, পালিয়ে গেলে তো আমরাও থাকতে পারতাম, কিন্তু পালিয়ে থাকাটাকে কি থাকা বলে? এই দুনিয়ায় একটাই ছাদ, একটাই ঘর, আর সেখানে আমরা মাঝখানে দেয়াল তুলে ভাবি ফাঁকি দিতে পারলাম। কেউ কোথাও পালাতে পারে না জান। মৌসুমী তখন বলতে থাকে, যেই পাখিটাকে তুমি পুষতে তাকে ছেড়ে দিলে কেন? সে তো পালালো। মোস্তাক তখন বলে, যাকে ভালোবাসি না তাকে কাছে রাখতে মন চায়নি। এটা শুনে মৌসুমী তাকে জিজ্ঞেস করে, আর যাকে ভালোবাসো তার কি? মোস্তাক বলে, তাকে তো জান বলে ডাকি, তার তো কোনো মুক্তি নেই, তাকে আমি বেঁধে রেখেছি। আর যাকে মুক্তি দিয়েছি সেই হয়তো আমাদের কথা বলে যাবে। অনেক অনেক বছর পর লোকে যদি আমাদের গল্প শুনতে চায় তাহলে তার কাছ থেকেই শুনবে। মৌসুমী বলে, হয়েছে হয়েছে, এবার বলো তো রানা আর জাহানারাকে কি ধরবে? কিছু কি পরিকল্পনা করেছ? মোস্তাক তখন বলে, সোমনাথ যে কিছু জানে না সেটা তো হতে পারে না, সে নিশ্চয়ই কিছু জানে। তখন মৌসুমী বলতে থাকে, ভাইয়ের ব্যাপারে কিছু জানলে আমাকে তো অবশ্যই বলতো। এর উত্তরে মোস্তাক বলে, ভাবার বিষয় তো এটাই, তোমাকে বলছে না কেন? মৌসুমী জিজ্ঞেস করে, মানে কি হয়েছে? মোস্তাক বলে, সোমনাথের কিছু হয়ে গেলে তোমার কেমন লাগবে জান? মৌসুমী তখন আর কিছুই বলে না। হতে পারে এতদিন থাকতে থাকতে একটু হলেও তার সোমনাথের প্রতি মায়া জন্মেছে। অন্যদিকে রানা আর জাহানারা পাহাড়ে বসেছিল। রানা বলে, ওই যে আলো দেখতে পাচ্ছ? জাহানারা বলে, হ্যাঁ পাচ্ছি তো। কিসের আলো? রানা বলে, বাড়ি ঘরের। একদিন আমাদেরও একটা নিজের বাড়ি হবে। তখনই জাহানারা জিজ্ঞেস করে, সত্যিই হবে? রানা বলে, হ্যাঁ হবে। এরপর জাহানারা তাকে জিজ্ঞেস করে, তুমি কি কাজ করবে তখন? কখনো তো ঘুরে বেড়ানো ছাড়া কিছুই করনি। রানা উত্তর দেয়, তখন করব। জাহানারা এরপর বলে, আচ্ছা করো, আমিও দেখব, কিন্তু আমি কি করব তখন? রানা বলে, তা তো ভাবিনি, যা খুশি তাই করো। জাহানারা এরপর বলতে থাকে, আমার তো শুধু সাজতেই ভালো লাগে। রানা বলে, হ্যাঁ তাহলে সেটাই করো। তবে জাহানারা বলো তো আমাকে, এখান থেকে পড়ে গেলে কি মরে যাব? এই কথা শোনার সাথে সাথে জাহানারা তাকে থাপ্পড় দিয়ে দেয় আর বলতে থাকে, তোমাকে থাপ্পড় না দিয়ে কথাই বলা যাবে না দেখছি, সব সময় বাজে কথা। অন্যদিকে সোমনাথের বেকারির সামনে মোস্তাক আসে। অনেকগুলো ছেলেও সাথে আসে আগুন নিয়ে। বাইরে থেকে মোস্তাক বলে, আজকে বাইরে আসবি না, আসলে গুলি খেয়ে মরবি। চুপচাপ বলে দে তোর নষ্ট ভাই আর আমার বোনকে কোথায় লুকিয়ে রেখেছিস। আমার কাছে কিন্তু সব খবর আছে, আমি জানি তুই সব জানিস, তাই চুপচাপ বল, না হলে আজ তোকে আর তোর বেকারিকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তো এরপরই সে কেরোসিন ঢালতে শুরু করে, কিন্তু তাও সোমনাথ কিছুই বলতে রাজি নয়। অন্যদিকে তপনের স্ত্রীর বাচ্চা হবে, তাই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল। তার সাথে মৌসুমীও যায়। তপন তখন বাপ্পা নামের কাউকে কল করছিল, আর এই কলের মাধ্যমেই মৌসুমী জেনে নেয় জাহানারা এবং রানা কোথায় আছে। আর এই খবর মোস্তাক পাওয়ার পর তো আর কিচ্ছু করে না সোমনাথকে, সে এবার তাদেরকে ধরতে ওইদিকেই রওনা হয়ে যায়। পরের দিনই দেখা যায় মোস্তাক তার দলবল নিয়ে পাহাড়ে চলে আসে। তখনই সেখানের ছেলেটা এসে মোস্তাককে জিজ্ঞেস করে, ঘর লাগবে আপনার? মোস্তাক বলে, আয় আমাকে ঘরে নিয়ে চল। অন্যদিকে রানা আর জাহানারা একটা জায়গায় বসেছিল। রানা বলে, জাহানারা তোমার মনে আছে আমাকে প্রথম যখন দেখেছিলে সেই সময়টার কথা? জাহানারা বলে, না আমার তো মনে নেই, আমি তো ছোট ছিলাম। রানা তখন বলে, দেখো মিথ্যা বলো না ঠাকুরের সামনে। জাহানারা বলে, ঠাকুর জানে আমি মিথ্যা বলি না, পাপ লাগে তাতে। এরপর রানা বলে, আমি পাপকে ভয় পাই না। জাহানারা বলে, তাহলে কিসের ভয় পাও? এদিকে মোস্তাক ওই বাড়ির ছেলেটাকে মারধর করতে বলে, আর তার লোকেরা তাকে ইচ্ছে মতো মারে। সেখানে বসেই মোস্তাক অপেক্ষা করে রানা এবং জাহানারার জন্য। এদিকে জাহানারা রানাকে বলে, তুমি তো বলেছিলে আমার জন্য জান দিতে পারবে। রানা বলে, হ্যাঁ তো পারবো তো দিতে। তখন জাহানারা বলতে থাকে, তাহলে সেদিন রেল লাইনে কাঁপছিলে কেন? এটা শুনে রানা হাসে। তখন জাহানারা বলে, আমি তোমাকে জান বলে ডাকবো? রানা বলে, নামে কি যায় আসে, গোলাপকে যে নামেই ডাকো না কেন সেটার ঘ্রাণ মিষ্টিই হয়। আমিও চাইলে তোমাকে জান বলে ডাকতে পারতাম, কিন্তু কখনো ডাকিনি। তখন জাহানারা জিজ্ঞেস করে, কিন্তু কেন? এটা তো সুন্দর ডাক, জান বলে ডাকলেই পারতে। রানা বলে, সুন্দর, তবে জান তো কারো থাকে না চিরকাল, চলে যায় একদিন না একদিন, আর আমি কখনো তোমাকে কোনোভাবেই হারাতে চাই না। এসব শুনে জাহানারা বলে, তাহলে যে যেভাবে ডাকলে থেকে যাবে সেভাবেই ডেকো। আর এটা কিসের আওয়াজ হচ্ছে, কিছু কি বুঝতে পারছো? রানা বলে, হয়তো ওখানে পুজো হচ্ছে। এটা শুনে জাহানারা বলে, পুজো দেখতে যাই না চলো। এরপরই রানা আর জাহানারা
জাহানারা বাইকে উঠে সেদিকে যাওয়ার জন্য। তবে তাদের পথেই দেখা হয়ে যায় মোস্তাকের সাথে। জাহানারা আর রানা তো ভয়ে শেষ, এবার তাদের কি হবে। জাহানারা তাই বলতে থাকে, প্লিজ রানা তাড়াতাড়ি চলো, আমরা পালাই। কিন্তু তখনই দেখা যায় বাইক উল্টে যায়, তাই তারা দৌড়ে পালাতে থাকে। তাদের পেছন পেছন মোস্তাক আর সিদ্দিকী সহ তার দল বল যায়। রানা আর জাহানারা অনেকভাবে পালাতে থাকে। তো পালাতে পালাতেই তারা দৌড়ে অনেক দূর চলে যায়, আর তাদের পেছনে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়ে মোস্তাক আর সিদ্দিকী। মোস্তাক বলে, এই যা তো, তোরা আগে দৌড়ে যা, আমি পরে আসছি। সিদ্দিকী তখন বলে, হ্যাঁ আমি যাচ্ছি। এরা এত দৌড়াতে পারছে কিভাবে? পরে সিদ্দিকী তার লোকেদেরকে নিয়ে তাদেরকে ফলো করতে শুরু করে। রানা তখন কোনো মতে একটা বাড়িতে উঠে হেল্প চায় আর বলে, আমাদেরকে প্লিজ কিছু সময় থাকতে দিন, আমরা খুব বিপদে পড়েছি। তখন ওই মহিলা বলে, 1500 রুপি লাগবে। রানা বলে, হ্যাঁ হ্যাঁ আমি দিব। তো তারপরই সেখানে বসে থেকে সে সোমনাথের সাথে কলে কথা বলে। রানা বলে, দাদা এখানে মোস্তাকরা চলে এসেছে। সোমনাথ তো এই কথা শুনেই ভয় পেয়ে যায় আর বলে, আমি জানি ভাই, আমি আসছি তোকে নিতে, আমার ভুল হয়েছে তোদেরকে একা পাঠিয়ে। রানা তখন বলে, না দাদা তুই আসিস না, এখানে তুই আসলে বিপদ বাড়বে, আমি আর জাহানারা পালাবো। জাহানারা এটা শুনে এবার রেগে যায় আর বলতে থাকে, হ্যাঁ পালাও, তোমরা তো এটাই জানো, শুধু পালাও আর পালাও। রানা বলে, প্লিজ এখন একটু চুপ থাকো। জাহানারা বলে, হ্যাঁ তোমরা চুপই করাতে পারো, আর কি পারবে? হ্যাঁ। সোমনাথ তখন কলে বলে, এই তোরা নিজেদের মধ্যে ঝগড়া করিস না তো, তাহলে এই বিপদের মধ্যে আটকে যাবি আর বের হতে পারবি না। এরপর জাহানারা বলতে থাকে, পালানো ছাড়া আর কোনো মুরদ আছে তোমার? রানা তখন রেগে বলে, চুপ থাকো জাহানারা, না পালালে আমরা কোথায় থাকতাম আজ? আমাকে ধরে মারতো আর তোমাকে বিয়ে দিয়ে দিত ওই হুমায়ুনের সাথে। এটা শুনে জাহানারা বলে, নাম ধরবে না তার। এখন তারা দুজনই ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে যায় আর একে অপরকে দোষারোপ করতে থাকে। রানা বলে, আমি আমার সব হারাতে চলেছি, তুমি কি হারিয়েছো? তুমি তো কিচ্ছু হারাওনি। এটা শুনে জাহানারা বলে, ও আসল রূপ চলে এসেছে তোমার, তাই না? আমি কিচ্ছু ছেড়ে আসিনি, আমার বাবা বোন ভাই এদেরকে ছেড়ে আসিনি আমি। জাহানারা এবার নিজের রাগে এতই মত্ত ছিল যে তার মাথাই নেই বাইরে অপেক্ষা করছে মোস্তাক। জাহানারা তাই রেগে মেগে বাড়ি থেকেই বেরিয়ে যায়। তখন তার পেছনে রানাও যায় তাকে মানাতে। তখনই মোস্তাক এবং তার লোকেরা তাদের দেখে ফেলে। এবার শুধু তাদেরকে ধরার পালা। অন্যদিকে মৌসুমী সোমনাথকে বলে, ভাই কেমন আছে? সোমনাথ তখন কেঁদে কেঁদে বলে, আমি জানি না, আমি কিছুই জানি না। এদিকে রানা আর জাহানারা একটা জঙ্গলে চলে আসে। রানা বলে, আরে আমার মাথা ঠিক ছিল না, আমি কি করব বলো, আমিও তো আর পারছি না সহ্য করতে। তখনই মোস্তাক বলে ওঠে, আমরাও তো আর পারছি না রানা বাবু, এই পাহাড়ের মধ্যে দৌড়াতে তো ভালো লাগছে না, চলো আমরা একটু বসে কথা বলি। তখন তো রানা আর জাহানারা পালাতে শুরু করে। মোস্তাক তখন সিদ্দিকীকে বলে, শোন, গুলি কিন্তু কারো গায়ে করবি না, রানার পায়ে গুলি করবি। আসলে অনেক সময় বেঁচে থাকাটাও অনেক বড় শাস্তির মতো মনে হয়, আর আমি রানাকে বাঁচিয়ে রেখে সেই শাস্তিটাই দিতে চাই। মেরে ফেললে সেই শাস্তি থেকে মুক্ত হয়ে যাবে, তাই খবরদার এই কাজ করবি না। তখন সিদ্দিকী বলে, না না, আমি তো রানার পায়েই গুলি করব, চিন্তা করো না। তবে সিদ্দিকী ভুল করে গুলি করে ফেলে জাহানারার পায়ে। মোস্তাক তো তখন প্রচন্ড রেগে যায় আর সিদ্দিকীকে বলে, এটা সে কি করে ফেললো? আর রানারও তো মাথা খারাপ হয়ে যায় জাহানারার কান্না দেখে, তাই সে আগে পিছে না ভেবে নিজের হাতের বন্দুক দিয়ে গুলি করে ফেলে মোস্তাকের মাথায়। আর মোস্তাক তার মারা যাওয়ার আগে শেষবারের মতো কল্পনা করে দেখে তার জানকে, আর সেখানেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মোস্তাককে মারা যেতে দেখে সিদ্দিকীরও মাথা খারাপ হয়ে যায়, আর এবার সে সোজা বন্দুক দিয়ে গুলি করে ফেলে রানার বুকে। রানাও লুটিয়ে পড়ে জাহানারার চোখের সামনে। এক মুহূর্তের মধ্যে এসব কি হয়ে গেল জাহানারা যেন প্রসেসই করতে পারছিল না। সে যদি রাগটা বাদ দিয়ে একটু ওই ঘরে লুকিয়ে থাকতো তাহলে আজ হয়তো এই দৃশ্য দেখতে হতো না। তো এবার জাহানারা রানার নিথর দেহ দেখে শুধু একটা চিৎকার দেয়। এরপরই সময় যেতে থাকে, মানুষ বদলাতে থাকে। এক প্রতিশোধের কারণে কতগুলো জীবন ধ্বংস হয়ে গেল। এবার আর কোনো আড্ডা নেই সেই পাড়ার টেবিলে। সোমনাথও এক মৃত লাশের মতো বেকারিতে বসে বসে তার দিন কাটাতে থাকে। মৌসুমীর তো আর কিছু বাকিই থাকলো না হারানোর, শুধু বাকি আছে প্রাণটা, সেটাও হয়তো কখনো না বলেই চলে যাবে। অন্যদিকে তপনের স্ত্রীরও বাচ্চাটা মারা যায়। তার স্ত্রী এখন ঘরের কোণেই বসে থেকে তার দিন কাটায়। এবার আমরা জাহানারাকে দেখি, তার বিয়ে হয়ে গেছে,
তার হাজবেন্ড তাকে যাওয়ার আগে বলে যায় আই লাভ ইউ। জাহানারাও এর প্রতি উত্তরে আই লাভ ইউ টু বলে। আর তার অবস্থা এবার মৌসুমীর থেকেও অনেক ভয়ঙ্কর হয়ে আছে। সে চাইলেই মরতে পারছে না, আর বাঁচার মতো তো বাঁচতেও পারছে না, কারণ তার স্মৃতিতে যে এখনো তার ভালোবাসার রানাই রয়ে গেছে। আর এই দৃশ্যের সাথেই এই অসমাপ্ত প্রেম কাহিনীরও সমাপ্তি ঘটে। প্রতিশোধের আগুন মানুষের জীবনকে কিভাবে ধ্বংস করে দিতে পারে সেটাই দেখানো হয়েছে আজকের গল্পে। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।